বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, এটা বা সাধারণ মানুষের অনেক প্রশ্ন বা পরিস্থিতি দেখে মনে হচ্ছে আসলে দেশ চালাচ্ছে কে? প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, না বিএনপি, না জামাত, না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নাকি সেনাবাহিনী, নাকি অদৃশ্য কোনো শক্তি? এই প্রশ্নটা জনমনে আছে। আমি আপনাদের কাছে উত্তর শুনতে চাই যে আপনারা কীভাবে দেখেন। মিস্টার কামরুজ্জামান রতন। ধন্যবাদ। বেসরকারি যে টিভি চ্যানেল এবং তার যে তৃতীয় মাত্রার আইকনই বলবো আমি জিল্লু ভাইকে, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমস্ত চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি অবশ্যই আমাদের বিশ্ববরেণ্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, উনি দেশ চালাচ্ছেন। আমরা যদি ওনাকে আমরা ব্যর্থ করি, প্রথমেই আমি বলবো বাংলাদেশ এবং বাংলাদেশের মানচিত্র, রাজনীতি সব কিছু ব্যর্থ হয়ে যাবে, গণতন্ত্র ব্যর্থ হবে। আমি এটাকে এক বাক্যে বলবো, ডক্টর ইউনূসকে সার্থক করার মধ্যে দিয়ে আমাদেরকে গণতন্ত্র, আমাদের দেশ, মানচিত্র সব কিছুকে সফল করতে হবে। সেইখানে ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন, তার পর্ষদ 21 সদস্য বিশিষ্ট। ইতিমধ্যে বিভিন্ন এইখানে অনেকগুলো আবার কনভেনিং কমিটি করে দিয়েছে। সেটা হলো বিভিন্ন উপদেষ্টাদের এখানে যে 6টা কনভেনার করেছে, মানে বিভিন্ন কমিশন করেছে। ওই কমিশনগুলোর যারা দায়িত্ব পেয়েছেন, বিশেষ করে আমি সবার নাম উল্লেখ করে দরকার নেই, অলরেডি আজকে আবার সাংবিধানিকভাবে ওনাকে দায়িত্ব দিয়েছেন। সবাই এখানে যার যার জায়গায় সবাই যোগ্য। এবং আমি প্রথমেই আমি বলবো প্রতিটা জায়গায় এই কমিশনের দায়িত্বে যারা আছেন এবং আমাদের পর্ষদের যারা দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেবের সাথে, সবাই যোগ্য, সবাই ন্যাশনালিস্ট এবং সবাই সৎ। সুতরাং তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তারা চেষ্টা করবে এবং জাতির জন্য চেষ্টা করবে এবং তাদের নিজেদের নামের যে সুবিচার, সুনামের জন্য তারা কিন্তু চেষ্টাটা করবে। সেই ক্ষেত্রে আমরা ব্যঙ্গাত্মকভাবে নয়, আমরা কখনো, আপনি যেটা বললেন যে এটা কি বিএনপি, জামাত বা কোটার, কাদের, আসলে আমরা এই শর্টকাটটাকে আমাদের নিজের মতো করে আমরা হয়তো চাবো, বা আমরা চাইতে গিয়ে হয়তো যখন আমাদের আশা বা আমার মতো করে যখন আমি প্রশাসনকে পাচ্ছি না, তখনই যদি আমি কোনো বক্তব্য দিই, এই বক্তব্যটা একটা ডিমান্ডিং হতে পারে। এই ডিমান্ডটার মানে এই না যে আমরা ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে না, কিন্তু আমি শুধু বক্তব্য কথা বলছি না, আমি অ্যাকশনও অনেক সময় কনফিউজড আমরা আসলে কে কি করছে। আমাদের দলের কথা, আমরা জাতীয়তাবাদী দল, বিশেষ করে গত পরশুদিন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে কিন্তু উনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো এইটি আমাদের কাছে মেসেজ, এইটি আমাদের কাছে আদর্শ, এইটি আমাদের কাছে করণীয় এবং পালনীয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের সহযোগিতার যে হাত, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একইভাবে কিন্তু আমাদের যতগুলো আমাদের নেতৃবৃন্দ সবাই কিন্তু এই সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত এবং করিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা এটাকে বলে সত্যিকার অর্থে আমরা কখনো আওয়ামী লীগের বা 14 দলের যারা এই সরকারের ব্যর্থতা চায়, এই সরকারের মানে ব্যর্থ হোক যারা চায়, তাদের সাথে আমরা কখনই একমত না। এবং এখানে জামাত, 5 দলের যারা সবাই আছে, আমরা মনে করি সবাই এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং নির্দিষ্ট রোডম্যাপ দিয়ে একটা পরবর্তীতে নির্বাচন করাবার জন্য, গণতন্ত্র থেকে যে উত্তরণের যে পথ নির্বাচন, এই নির্বাচন করাবার জন্য আমাদের যতগুলো প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা সহযোগিতা করব এবং এইটাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে এটাকে শেষ পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব। এই ব্যাপারে আমরা সবাই আন্তরিক। ধন্যবাদ। মিস্টার নাজমুল হক প্রধান। ধন্যবাদ আপনাকে। আসলে একটা বিষয়ে খুব জটিল বিষয় অবতারণা করেছেন আপনি। সাথী কামরুজ্জামান রতন, উনি যদিও এখন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নেতা, বাট একসময় ছাত্র দলের কেন্দ্রীয় নেতাও ছিল। আমরা একসঙ্গেই, আপনি যখন জান ইউনিভার্সিটি পড়ছেন, আমরা একসঙ্গেই একটা আন্দোলনের ফসল, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করতেছি। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই ক্রিয়াশীল ছিলাম আমরা এবং নেতৃত্ব দিয়েছি যার যার জায়গার থেকে। এরশাদ পতনের পর আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। ক্ষমতায় ছিলেন ওনার দল বিএনপি সেই সময়, পরবর্তীকালে আরেক দল আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো এই যে সামগ্রিক কার্যক্রম করে এবার পতিত স্বৈরাচারের জননী হলেন উনি।
আমি যেটা বলতে চাচ্ছি, উনি চমৎকার করে বলেছেন যে তারেক সাহেব বলেছেন ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি এই কথার মধ্যেই কি গক্ষুর সব লুকাই আছে নাকি আমি ভাবতে চাই। কেন? সরকারটা ডক্টর ইউনূসের আমাদের আকাঙ্ক্ষিত সরকার, আন্দোলনকারী শক্তি চাইছে যে হ্যাঁ এরকম একটা সরকার হোক, ওনার দায়িত্ব কিছু সংস্কার করে নির্বাচনটা করবে। কিন্তু মাঠের কার্যক্রমে সরকারের যেহেতু দল নাই, মাঠের দলটা কার আছে? বিএনপির, আন্দোলনকারী অপরাপর শক্তির। মাঠে বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনারা জানেন, এখনও ঘটছে। আপনারা খেয়াল করবেন, আমি জানি না এটা কারা করছে। গতকালকে আমাদের জনাব মানিক বাদলের কবরে এটা মেরুন রঙের গাড়ি এসে, 5 জন ছিল গাড়িতে, 7 সিটের গাড়ি, আর একটা মোটরসাইকেলে 2 জন, ছোটো এই কমবোর্ড ছেড়ে চালাচ্ছিল, এসে 10 মিনিটের মধ্যে হ্যামার দিয়ে ভেঙে টেঙে আগুনটা মধ্যে চলে গেছে। আপনি দেখবেন এই গত 3 দিন আগেও আমার এলাকায় একটা চেয়ারম্যান, তাই না, ও আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, কিন্তু বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলছি যে মাঠের শক্তিটা কারা? মাঠের শক্তি তো জনাব কামরুজ্জামান রতনের দল, আমার দল, অন্যান্য দল, অপরাপর শক্তি। তাহলে এই দলের যে কাজ, এই দলের কাজের সঙ্গে সরকারের কাজের কোনো মিল নেই। কিন্তু যদি মিল থাকতো তাহলে হাটঘাট দখল হয় না, মাঠ দখল হয় না, মারামারিও হয় না। তাহলে যে লক্ষ্য নিয়ে আমরা এখানটা এই দীর্ঘদিন আমরা আন্দোলনে ভিন্ন ভিন্ন ফর্মে ছিলাম, এবং যে আন্দোলনের মধ্য দিয়ে একটা এতগুলি প্রাণের, প্রায় 1000 প্রাণের বিনিময়ে যে আমাদের এটা অর্জন হলো, আমাদের যে অর্জনটা হলো, সেই অর্জনটার রেজাল্ট তো আমরা জনগণের ঘরে পৌঁছে দিতে পারবো বলে আমি সন্দিহান আমি নিজেই সন্দিহান। কারণটা হচ্ছে সরকারের কার্যকলাপের সঙ্গে আমরা যারা মাঠে আছি আমাদের কাছে মিল হচ্ছে না, মিল খুঁজে পাচ্ছি না। দুর্বলতা কি সরকারের না আমাদের, আমি এখনও ভেবে পাই না। তবে আমি মনে করি মাঠের শক্তি যারা আছে, আমরা যত লেকচারই দেই না কেন, যত কথাই বলি না কেন, আমাদের যদি মানুষের যদি পরিবর্তন না হয়, আমরা যদি আগের মতোই ভাবি, তাহলে কিন্তু ঘটনা কিন্তু যেই লাউ সেই কদু। আপনি ইতিমধ্যে জানেন বড় দল বিএনপি নিঃসন্দেহে বহুদিন ক্ষমতা ছিল, নিজেরা মারামারি করে খুনপন্ত হয়ে গেছে। এখন এনারা যদি এটাকে স্বাভাবিক দৃষ্টি দেখেন যে না এটা কিছুই না, বড় দল হইতেই পারে, তাহলে আমার বলার কিছু নেই। যদি না দেখেন তাহলে মনে করব আমি মননের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এতদিন নির্যাতন ভোগ করার পরে, এত মামলা ভোগ করার পরে যদি সে জায়গায় থেকে যান, তাহলে সরকারের কাজের সঙ্গে নিজেদের কাজ মিলাতে পারবেন না। এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, এত ত্যাগের বিনিময়ে, এত লাশের বিনিময়ে এই যে বর্তমান আমরা সবাই একটা মুক্ত বাতাস নিতে পারছি, আমার ধারণা সেই মুক্ত বাতাস নেওয়ার ক্ষেত্রেও আমরা একটা মারাত্মক বাধার মধ্যে পড়ে যাব, এটা আমার ধারণা। ফলে আমি আশা করব বর্তমান মাঠের ক্রিয়াশীল দলগুলি যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে সবারই দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয়, তাহলে বর্তমান সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, দল একটা মন্ত্রী ওইভাবে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না, ফলে ওনাদের যে অ্যাপ্রোচ, ওনাদের যে ভাষা আমার ভাষার সঙ্গে ভিন্নতা থাকতেই পারে। তাহলে আমি যদি কাজ করার ক্ষেত্রে যদি একে সমন্বিত না করতে পারি বোথ সাইড, তাই না, তাহলে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। সংখ্যাটা সেই জায়গায়। সো আপনি শুনছিলেন মিস্টার কামরুজ্জামান রতন, এবং প্রশ্ন হচ্ছে যে এই যে দখল, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, একটা গোষ্ঠী গেছে আরেকটা গোষ্ঠী দখল দিচ্ছে। অভিযোগ যে এই যে আমি যেগুলো শুরুতে বললাম, যেটা বিএনপি না জামাত না এ না ও, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে আপনি নির্বাচনের কথা বলেছেন, আপনারা যারা আন্দোলনের শক্তি বা আপনাদের দুটো বিএনপি বা জামাত, আমরা লক্ষ্য করছি যে এখানে একটা বিএনপি যখন বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে, জামাত বলছে সময় দিতে হবে। আবার বিএনপি যখন বলছে যে এই সরকারকে সময় দেওয়া দরকার, ঠিক তখনই আমরা দেখলাম জামাত বলছে দ্রুত নির্বাচন দিতে হবে। মানে এই বিষয়টি একটু বুঝতে চাই যে আপনি বা আপনারা দুজনেই কীভাবে দেখেন। জিল্লুর ভাই, প্রধান ভাই জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, বাট আমাদের শ্রদ্ধা এবং অনুভূতির দায়িত্বের যে জায়গাগুলো ছিল এবং ওনাদের অনুশাসনে কিন্তু আমরা 90 গণঅভ্যুত্থান করেছি। প্রধান ভাই যে কথাটা বললেন যে আমাদের নেতৃবৃন্দ নীতিমালাটা কি, আমরা মানে আপনি যেটা বলছেন সেই কথা সূত্রে আমি আগেই প্রশ্নটা করে রাখি, যে দলের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, মহাসচিব বলছেন, বা আপনার দলের নীতি, তার নীতি সে কিন্তু বাস্তবায়ন নেই, বা দলের নেতৃত্বের কি কমান্ড নাই তৃণমূল পর্যায়ে। বাস্তবায়ন তো করবেন আইন প্রয়োগকারী সংস্থা। বাস্তবায়নের ক্ষেত্রে শৃঙ্খলাটা দলের আমাদের দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের তারেক রহমান, বিশেষ করে আমি এই ক্ষেত্রে বলতে চাই, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি 9 বছর কিন্তু এই সরকারের একেবারে জাতাকলে কিন্তু উনি দেশের বাইরে ছিলেন। খায়রুল কবির খোকন ওনাদেরই কিন্তু সহপাঠী।
এরকম অসংখ্য সিনিয়র নেতাকে কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দল আন্তরিক কিনা এবং এটাকে আমাদেরকে চেপে ধরার জন্য যেইগুলো অনিয়ম অবিচার যা হচ্ছে আমি তো কোনোটাকে অস্বীকার করতেছি এবং তাদেরকে আমি প্রোটেক্ট কিন্তু আমি করতেছি না, কিন্তু আমার দল এই ব্যাপারে কতটুকু সোচ্চার আসলেই এগুলোর ব্যাপারে। যেমন আজকে আমি মুন্সিগঞ্জে আমি দুইজনকে, কালকে আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে ডেকেছিল মুন্সিগঞ্জে, আমি এই ধরনের এলিগেশনসের উপর আমি দুজনকে বহিষ্কার করেছি। কথাটা হলো আমরা তো এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেব কি না। গতকাল আমাদের মহাসচিব এই প্রধান ব্যয়ের ইয়েতেই কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ের জনসভায় বলেছে আমাদের পরিণতি নিশ্চয়ই আমরা ওইটা চাবো না যেটা আওয়ামী লীগ আমাদের একেবারে নিকটে যেটা আমাদের পরিণতি বহন করলো। তার মানে এটা আমাদের মেসেজ। এই মেসেজটা যদি আমি কর্মী হিসাবে বুঝতে আমার অসুবিধা হয়, আমার দলের নেতা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। আমি বলতে চাই যে এই ধরনের কারো পাপের ফেলে যাওয়া পথে আমরা হাঁটবো না। এইটা আমরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, আমার দল এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ আমরা। এবং গতকাল থেকে যে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে আমাদের সেনাবাহিনী যে নেমেছে, আমি তো মনে করব সেনাবাহিনীতে আমাদের সমস্ত আশা ভরসার শেষ আমাদের আশ্রয়স্থল। যারা অন্যায় করবে, বিশেষ করে অস্ত্র লুট হয়েছে সারা বাংলাদেশে, আমরা 5 তারিখ পর্যন্ত আমরা ইমোশনালি করেছে, ওইটাও যদি আমাদেরকে মেনে নেয়, অনওয়ার্ড 5 তারিখের পর এই বাংলাদেশে যা হয়েছে, আমরা তো আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী পুরোপুরি এমন জায়গায় এমন আইন এবং এমন আইনের প্রয়োগ করবে যার মাধ্যমে সত্যিকার অর্থে তাদের গ্রহণযোগ্যতা, তাদের বিশ্বস্ততা তারাই প্রমাণ করবে। সেই ক্ষেত্রে যদি আমার দল তাদের কাজে বাধা দেয়, সেই ক্ষেত্রে আমি প্রধান ব্যয়ের যে এলিগেশনসটা আমার উপর, সেটা আমি মেনে নেব। এর আগে আমি তো প্রধান ব্যয়কে আমি বলতে চাই, আপনার লেটস সি আমাদের দল কি করে, আমরা কি করি। আমরা তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা কথাই বলি যে আমরা তো কবিতা শুনেছি, সেটা হলো তুমি অধম বলে আমি উত্তম হব না কেন। এখন আমরা যদি কবিতা রচনা করি আজকে বিএনপিতে, তুমি অদম বলে আমি নরাদম হব না কেন, নিশ্চয়ই নরাদম হওয়ার মানসিকতা নিয়ে তো আগামী দিনে জনগণের ভোট পাওয়ার জন্য তো আমরা যেতে পারবো না। এই উপলব্ধিটুকু এবং নৈতিকভাবে আমরা কিন্তু এ ব্যাপারে কিন্তু আমরা সচেতন সতর্ক। সুতরাং আমি এই ক্ষেত্রে আমরা কখনই বলবো না আমরা এরকম জনগণের কাছে লজ্জিত হবে এই ধরনের কোনো কাজে বিএনপি তার নীতি এবং বিএনপির কোনো নেতাকর্মীকে আমার দল কখনই যেতে দিবে না। এবং আগামী নির্বাচনটাকে যে যাই বলুক, এই ধরনের একই পুনরাবৃত্তি এদেশের মানুষ গ্রহণ করে। নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক, নির্বাচনে আমি যে জনগণের কাছে ভোটটা চেতে যাব, যদি জনগণই মনে করে যে একই তো আপনারা যে লাউ সেই কদু, তো ওই মানুষটাকে তো জনগণ ভোট দেবে না। এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই এই ধরনের মানসিকতা, এই ধরনের দলকে আপনারা আগামীতে ভোট দিয়েন না। তাহলে আমি কতটুকু আমি কিন্তু আমার দলের যে ইন্সপিরেশনটা এবং দলের যে নির্দেশনটা মেনেই কিন্তু আজকে এই কথাটা বললাম যে আগামী দিনের ভোটের যে মানদণ্ড হবে, মানুষ কিন্তু ওই মানদণ্ডের দিকে কিন্তু তাকিয়ে আছে। নিশ্চয়ই আরেকটা সুযোগ দিবেন, আরেকটা স্বৈরাচার, আরেকটা জালিমের জন্য এই দেশের মানুষ আর দেবে না। ভালো বলেছেন, শুনতে অন্তত ভালো লাগলো। কিন্তু আরেকটা প্রশ্ন ছিল নির্বাচন কেন্দ্রিক, যে আসলে কখন আপনারা নির্বাচন চান। এক সময় যৌক্তিক সময়, এক সময় 3 মাস, এটা বলছেন ওটা বলছেন। আবার আপনাদের এক সময়কার এলাই জামাত আপনারা যখন বলছেন দ্রুত নির্বাচন দিতে হবে, তারা একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তারা বলছে যে সরকারকে সময় দেওয়া উচিত। আবার আপনারা যখন বলছেন যে এই সরকারকে আপনারা সহযোগিতা করতে চান, সময় দিতে চান, তখন আবার তারা বলছে যে নির্বাচন দিতে হবে। সত্যিকার অর্থে জিল্লুর ভাই, যেই জন্য আমরা অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, আমাদের ভোটের স্বচ্ছতা, মানুষের অংশগ্রহণ, এগুলা যখন আমরা সত্যিকার অর্থে আমরা পেতে চাবো, সবগুলো দল যখন ওই ধরনের পরিবেশ চাবে, আপনি বলেন তো তাহলে যে কমিশনগুলো গঠন হলো কেন? এই কমিশন গঠনের বাইরে আমি কি কখনো এই আওয়ামী লীগের রেখে যাওয়া এই প্রশাসনের উপর আমি কি ইলেকশন করতে পারি? তাহলে তো আওয়ামী লীগের ক্ষমতায় আসবে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা যা দেখতেছেন, দেশে 182 জন পুলিশ অফিসার তার এখন কর্মে যোগ দেয়নি, এটা তো অন রেকর্ড। ওদের ফেলে যাওয়া যতগুলো নির্বাহী বিভাগে ওদের লোকজন ছিল, তারা এই গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য, এত বড় শহীদের রক্তদানের পরে একটা সফল একটা যে আমাদের ভবিষ্যতের জন্য আমরা যে একটা রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য যে আমরা একটা প্রচেষ্টা এবং আমরা একটা সফল আগামী দিনের যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, ওই
লুকিয়ে থাকা ওই ঘাপটি মেরে গোষ্ঠী কিন্তু আমাদেরকে সহজভাবে যেতে দিচ্ছে না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দিচ্ছে না। কিন্তু আমাদের ধৈর্য ধরে এবং এই গভর্নমেন্টকে সহযোগিতা করে করে কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছবো। এক্ষেত্রে আমরা 3 মাস এখন কিন্তু আমাদের দল থেকে বলতেছে না, সে বলছে যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, সেটা আমরা কিন্তু বলে যাচ্ছি, কিন্তু সেটা অনির্ধারিত একটা মানে সময় হতে পারে না। একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা চাবো, ওনারও একটা যৌক্তিক একটা সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত এবং বিশ্বস্তর জায়গায় রেখে ওনার একটা নির্বাচনের ব্যবস্থা। বাংলাদেশ জাসদ কি বলছে? একটা বিষয় হচ্ছে, আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা তিনজনেই কিন্তু একটা রিজমের মধ্যে ফাইট করে আমরা কিন্তু একটা ভালো পরিবেশ নিয়ে আসছিলাম। আমার সাথী বন্ধু কামরুজ্জামান রতন, বিএনপির নেতা, উনি যে কথাগুলি বললেন, আমি বলি থেকে শিখলে ভালো, কারণ এর আগে দেখে তো আমরা করে তো শিখতে পারিনি আমরা। মানে আমি বলছি এরশাদ পতনের পর যেরকম ভোট হওয়ার কথা ছিল, হয়েছিল তাই, এবং এটা একটা পদ্ধতি শুরু হয়ে যেতে পারতো, কিন্তু আমরা এটা রাখতে পারি নাই। ওনারা প্রথম ফার্স্ট মেইন দায়িত্ব পালন করতে না রাখার ক্ষেত্রে, দ্বিতীয় দায়িত্ব পালন করে আওয়ামী লীগ তো শেষেই করে দিলেন, আওয়ামী লীগ এখন পতনের জননী হয়ে গেলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি থেকে শিখে থাকি, তাই না, তাহলে আমার কোনো কথা নেই। যদি না শিখে থাকি তাহলেই তো কথা। সেই কারণে সংখ্যাটা আসছে বারবার। এখন ধরুন নির্বাচন, একটা কথা কারেক্টলি বলছে এখানটায়, আজকে বিগত পতিত সরকারের যে জঞ্জাল, যে আবর্জনা, এই আবর্জনা বিএনপি সারাইতে পারবে না। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপির নেতা যিনি নির্যাতিত নেতা, উনি যত ব্যাখ্যাই দেন না কেন, উনি যে গাড়িটাতে উঠেছেন নামার পরে, তাই না, সেই গাড়িটাই কিন্তু এমন একটা লুটেরা গোষ্ঠীর, উনি যত ব্যাখ্যাই দেন, এমন একটা পরীক্ষিত, উনি ওই ব্যবসায়ী গোষ্ঠীর পার্টনার ছিলেন। উনি নিজে অনেক বছর বিদেশ খেটেছেন। মানে আপনি চট্টগ্রামের কথা? ইয়েস, আমি চট্টগ্রামের কথা বলছি। হ্যাঁ, অনেক বছর বিদেশ খেটেছেন, তারপর ওই গাড়িতে উঠেছেন। তাহলে এই যে বর্তমান সময়ে নির্বাচন তড়িঘড়ি করে নির্বাচন করলে যে ওই গাড়িতেই যে ওই ঘরেই যে উঠবেন, এতে সন্দেহ নাই। মর্নিং শোজ দি ডেস কথা আছে না? তাহলে এই জায়গায় উনি কারেক্টলি বলেছেন, তাহলে সময়টা দিয়ে এই জঞ্জালটা যদি পরিষ্কার করাতে পারেন, তাহলে ওনারা একটা ফ্রেশ রাজনীতি, মুক্ত বাতাসে রাজনীতি করতে পারেন, নাহলে ওনারাও করতে পারবেন না। অর্থাৎ যে তিমিরে ছিলাম আমরা, আবার ওই তিমিরেই আমরা ওই গহ্বরেই পতিত হব। আমি সেক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক বিএনপি বহুদিন, 15-16 বছর এক নাগারে কষ্ট করছে। এরকম হয় না সাধারণত, এক নাগারে আমি বলছি, মানে সমস্ত জায়গায়। মানে ওনারা তো 18 সালে ভোট করে শেখ হাসিনার অপকর্মটাকে জায়েজ করার জন্য ভোটটা করছিলেন, তো যে ঠিক আছে আমাদেরও কিছু সিটমিট দেন, আমরাও ওটাও দেয় নাই, কথাটা খেয়াল করেন। এবং শেখ হাসিনা আজকে যে এরশাদের মতো দলের মতো, এরশাদ অবৈধভাবে দখল করে সেই দলটা কয়েকটা লাশের পর আমাদের জিয়াদ, আমাদের ডাক্তার মিলন, আমাদের মোজাম্মেল কাঞ্চন ইত্যাদি শহীদ হওয়ার পরে কিন্তু এরশাদ বলছে জনগণের দাবির কাছে নতি স্বীকার ক্ষমতা ছাড়লাম। এটা ভালো এক্সাম্পল ছিল, কিন্তু আওয়ামী লীগ সেই এক্সাম্পলটাকেও গ্রহণ করতে পারে নাই। বরঞ্চ শেখ হাসিনা শুধু নিজে না, গোটা আওয়ামী লীগটাকে, তাই না, ডুবিয়ে দিয়ে একদম পায়ে মারিয়ে উনি বিদেশে পালিয়ে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই বর্তমান সময়ে আমরা যারা দেশের মঙ্গলের জন্য চিন্তা করি, সবাই ছোট বড় সবাই মিলে, তাহলে আমাদের উচিত হচ্ছে সরকারকে সময়টা দেওয়া। হ্যাঁ, সেই সময়টা কত দিন হইতে পারে, সেটা কত হইতে পারে দিন, তাহলে সেটার জন্য আলোচনা করে লেটার আমাদের পক্ষ থেকেও প্রস্তাব হইতে পারে যে ভাই আমরা আপনাকে এত সময় দিব। ধরে নিচ্ছি যদি এই পাবলিকে তো বলো, আমি গ্রামে গেছিলাম তো, যে এই গভর্নমেন্ট থাকলে তো 4.5 বছর থাকতো, থাকুক না 4.5 বছর। ভোটের মুখে পাবলিক নাই কিন্তু, কারণ পাবলিক এই কয়দিনে যা দেখছে, যারা মনে করছে আমরা যে ভোট কালকে হয়ে যাক, যা দেখছে তা ভোটের মুখে কেউই নাই। আমি 8 দিন থেকে আসছি এলাকার থেকে, বিশ্বাস করেন আপনার, কোনো পাবলিক ভোটের মুখে নাই এর মধ্যে যা দেখছে তারা। আর আজকালকার দিনে আপনি যে কেউ হোক যদি মনে করি সব লুকায় রাখবো, তাই না, এটা ভুল ধারণা। আমি না চাইলে এগুলো অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে যায়, সব জিনিস প্রকাশিত হয়ে যায়, বলে কারো কিছুই গোপন না। আমরা যত মনে করছি, তাই না, যে না আমাদের শুধু কিচ্ছু গোপন নেই, এর মধ্যে যা হয়েছে কারো কোনো কিছুই গোপন নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই যে বর্তমান সরকারের যদি মানবতা বিরোধী অপরাধের যদি বিচার করতে হয়, এই বিচার আমাদের মতো গভর্নমেন্টে করা সম্ভব না। এরকম গভর্নমেন্টই দরকার হবে যে গভর্নমেন্ট করবে, যে গভর্নমেন্ট লায়াবিলিটিস নাই। আমার তো লায়াবিলিটিস বহুত, রতন সাহেবের বহুত লায়াবিলিটিস, তাই না, ওনাকে শত কর্মী ফোন করবে, আমার আত্মীয়, আমার চাচা, জ্যাঠা, অমুক তমুক। দেশ স্বাধীন পরে বঙ্গবন্ধু পারে নাই কেন? ভাই এত বড় মুক্তিযুদ্ধ পারে নাই কেন? পারে না ওই কারণে। তাহলে আমি বলতে চাচ্ছি বর্তমান সময়ে এই সরকারকে আমি মনে করি সময় দেওয়া উচিত। হ্যাঁ, সেই সরকারের যদি কোনো ত্রুটি থাকে সেটা আমাদের আলোচনা করে আমাদের সংস্কার করা উচিত, আলোচনা করে সেটা আমাদের সংশোধন করা উচিত, যে সরকারের এই জায়গায় ত্রুটি হচ্ছে। কিন্তু সরকারের সঙ্গে অ্যান্টাগনিস্টিক ফর্মে সরকারের বিরুদ্ধে আমরা আগে যেভাবে করছি, সমালোচনা করছি, তাই না, ওই ফর্মে করে আমরা কিন্তু খুব বেশি এগোতে পারবো না।
কারণ সরকারের মধ্যে রাজনৈতিক কমিটমেন্টটা কম, আমি খুব পরিষ্কার বলি যত, কারণ সরকারের লোকগুলি ওইভাবে রাজনীতিবিদরা ঘাই গুতা খেয়ে, তাই না, অনেক লাইবিলিটিস নিয়ে যেভাবে রাজনীতি করে ওনারা ওইভাবে করেন নাই, ওনারা এনজিও করছেন। তো ওনারা যেহেতু আসছেন, ফলে ওনাদেরকে আমাদের সেইভাবে সময় দেওয়াটা উচিত হবে বলে মনে করি। তারপরও কোনো আলোচনা থাকলে রাজনৈতিক দলগুলির সঙ্গে নিজেরা এমনি এই যে 1.5 মাসের বেশি সময় তারা পার করলেন, তাদের পারফরমেন্স কেমন মনে হচ্ছে আপনার কাছে? মানে আপনার যে আকাঙ্ক্ষা বা মিস্টার কামরুজ্জামান রতনের যে আকাঙ্ক্ষা, বা এই জুলাই আগস্টে যারা জীবন দিল বা ত্যাগ স্বীকার করলো, আহত হলো, আন্দোলন সংগ্রামে যারা ছিল, তাদের যে আকাঙ্ক্ষা, বা গত 15 বছরে, সেই বিবেচনায় তাদের পারফরমেন্স কেমন মনে হচ্ছে? পারফরমেন্স শুধু আমি বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রে পারফরমেন্স আমার কাছে বেস্টই বলবো, আমি ভালো মনে হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গভর্নমেন্ট মুখ দিয়ে বলছে, এগুলো তো মনে হচ্ছে কি বলে, শুধু লিপ সার্ভিস। যে কি যে আপনি জানেন মাজারগুলি ভেঙে ফেললো, কেন মাজারগুলি ভাঙলো, কারা, আপনি তো মাজারগুলি ভাঙে নাই। তাহলে এই যে গভর্নমেন্ট মাজারগুলি ভাঙার ক্ষেত্রে যারা মুভ করলো, এদের ধরলো না, গ্রেপ্তার করলো না। আমরা পরিষ্কার বলতে চাচ্ছি আপনার কাছে, বাদল সাহেবের কবরে যারা আগুন দিয়েছে, যারা এরকম করছে, ভেঙেছে, সেই গাড়ি মেরুন কালারের গাড়ি, মেরুন সিসিটিভিতে সেই গাড়ির ছবি আসছে, 5 জন লোক ছিল গাড়িতে, একটা মোটরসাইকেল, ছবি আসছে। এখন ধরে না কেন গভর্নমেন্ট, কেন ধরে না এখনো? মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে ব্যর্থতা, সমস্ত জায়গায় মাজার ভাঙতেছে, ব্যর্থতা, এটার দায় কে নেবে? তাই সরকার তো আইন শৃঙ্খলা মারাত্মক ফেল করছে, হ্যাঁ, যার কারণে আর্মিকে দিতে হয়েছে, আপনার ম্যাজিস্ট্রেট দিতে হয়েছে। আমরা আশা করি সরকার এই জায়গাটা, এটা মূল জায়গা, এটা রিকভার করুক তাড়াতাড়ি। যদি রিকভার করতে ফেল করে ন্যাচারালি, আমার তো এখনও আমি এই যে ইউনিভার্সিটি দুটো কিলিং হয়ে গেল, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, দেখেন তাহলে এই যে এখানটায় যে মব জাস্টিস যেটা শুরু হয়ে গেছে, ইভেন কি কোর্টও যারা ধরা পড়তেছে ওইখানটায় কোর্টে গিয়ে মারধর, আমি এটা সাপোর্ট করতে পারি না। সামগ্রিক বিষয়ে সরকারের মারাত্মকভাবে এখানটায় আপনার আইন শৃঙ্খলার যে আছে, এটা ফেল করতেছে। ইতিমধ্যে মন্ত্রণালয় মন্ত্রী পরিবর্তন, সচিব পরিবর্তন হয়েছে, মানে আপনার পরিবর্তিত, তারপরেও কিন্তু এটা কোনো ভালো রেজাল্ট নাই। তাহলে এটা হলো একটা বড় দিক। হ্যাঁ, সরকার যে কমিশনটা গঠন করেছে, সেই কমিশনের কাজটা শুরু হয়েছে। সেই কমিশনের তো দায়িত্ব হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা কথা বলা। আমরা এখনও কোনো সেই কমিশনের পক্ষ থেকে ওনারা কী করছেন আল্লাহ জানে। যদি নিজেরা সব জানতা মনে করেন, কোনো আপত্তি নাই, জানুক, অসুবিধা নাই। কিন্তু মানুষ সব জানতা যে না, তাই না, আমাদেরও দুটো কথা থাকতে পারে। উনি কাদের সঙ্গে কথা বলবেন, ওনারা কাদের সঙ্গে কথা বলবেন, কমিশন তো চিফ অ্যাডভাইজারের সঙ্গে মাত্র, ফলে এই সামগ্রিক ওনাদের একটা রোডম্যাপ থাকা উচিত যে আমরা 3 মাসের মধ্যে, হ্যাঁ, আমরা 3 মাসের মধ্যে আমরা এই করবো। এর মধ্যে রাজনৈতিক অংশীজন যারা আছে কথা বলবো আমরা, তাই না, আমরা নিজেরাই, আমাদের এই চিন্তা হতে পারে। ওনারা জেলা পর্যায়ে আলোচনা করতে পারে, সেন্ট্রালি করতে পারে, বিভিন্ন ফর্ম হইতে পারে আলোচনা, তাই না, সুশীল সমাজের বিভিন্ন গ্রুপ আলোচনা হইতে পারে। কিন্তু আমি বলছি অ্যাজ এ হোল করছেন মাত্র, এখনও এগুলি কিন্তু কোনো প্রকাশ নেই ওইভাবে। হ্যাঁ, ফলে আসলে গোপনে গোপনে কাজ করে গেলে তো লাভ নাই। এটা তো রাজনীতির বিষয়, তো প্রকাশ্য বিষয়টা। এটা গোপনে আপনি অনেক ভালো করার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, প্রকাশ্যে কিছুই না, তো অশ্বডিম্ব। তো ফলে সেই জায়গাটা আপনার সরকারকে দেখতে হবে। যারা কমিশনার যারা দায়িত্ব নিয়েছেন, তাদেরও ইনোভেটিভ হতে হবে, এবং কীভাবে কত লোককে এখানটা অ্যাকোমোডেট করে ওনারা ওপিনিয়নটাকে প্লেস করতে পারে, সেটাই হচ্ছে এই বিষয়। কারণ আমরা এই ন্যাশনটা 50 থেকে 55 বছরে বহুত ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, তাই না, আমরাই দেখলাম 15 শাসন, সবাই আমরা জর্জরিত। ফলে এই জায়গার থেকে আমাদেরকে বেরোতে হবে। বেরোবার জন্য একাই বের করে ফেলবো ন্যাশনটাকে, এটা মনে করার কারণ নাই। সব আমার মাথার ভিতরে আছে সব বুদ্ধি, এটা মনে করার কারণ নাই। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল থিং। পলিটিক্স, ইট ইজ নট এ ডগমা, ইট ইজ ভেরি প্রপার অ্যাকশন। জায়গা হচ্ছে রাজনীতি। মিস্টার কামরুজ্জামান রতন, এক্ষেত্রে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই, আজকে প্রথম আলোতে এই সরকারের এই কয়দিনের যে পারফরমেন্স কতটুকু, সেটা 51% কিন্তু এই গভর্নমেন্টের পক্ষের, 51 বিপক্ষে, অসন্তুষ্ট, আর 49 সন্তুষ্ট। আচ্ছা, এইটা খুব মার্জিনাল আমরা বলতে চাই। বাদল ভাই একটি কথা বারবার বলেছেন, আসলে প্রধান ভাই, বাদল ভাইয়ের একটা কবরে, মৃত ব্যক্তির কবরে যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় যা হয়েছে, এটা কখনোই কোনো বিবেকবান মানুষ এটাকে প্রশ্রয় দেবে না, এটাকে ঘৃণা, এবং এটার সর্বোচ্চ শাস্তি আমরাও কিন্তু চাবো। একজন মুসলমানের যেখানে মৃত ব্যক্তির নামে সমালোচনাই করা যায় না, এটি আমি যদি আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, সেইখানে মৃত ব্যক্তির কবরের উপর যারা এই জঘন্যতম কাজটা করেছে, আসলে তারা মুসলমান বা মানুষ কোনোটার পরিচয় কিন্তু তাদেরকে আমি পরিচয় দেব না। সেই ক্ষেত্রে মেরুন কালার গাড়ি, এখন তো বাংলাদেশের প্রযুক্তি তো অনেক উন্নত, হুন্ডা যারা গিয়েছে, আমি আশা করব
এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত কিছু উদ্ঘাটন করে এটার পিছনে কারণ কি সব কিছু কিন্তু আমাদের বের করতে হবে। শুধু শুধু আমরা কথা বলবো, সমাধান দেখব না, আরেকবার আপনার সামনে এসে একই পুনরাবৃত্তি করবো, শুধু সমালোচনা করে যাবে। একটা জিনিস এবার কিন্তু হয়েছে 5 তারিখের পরে, এবং যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আমরা 90-এ দেখেছি প্রধান ভাই, আজকের আমাদের যে ছাত্ররা যারা আমাদের সন্তান তুল্য, তাদের যে বিবেক এবং তাদের যে কন্ট্রিবিউশন আত্মত্যাগের মধ্যে দিয়ে তারা কিন্তু আমাদেরকে আগামী দিনে ছেড়ে দিবে না। মানুষ কিন্তু এখন অনেক সতর্ক এবং আমরা সাবধান। পলিটিশিয়ানরা আমরা যারা বিভিন্ন দল করি তাদেরকে বোঝা উচিত যে এখানে কিন্তু ছাত্ররা কিন্তু একটা মানদণ্ডে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছে তাই করে যাব, যাচ্ছে তাই করে যাবে। 90 কিন্তু এটা কিন্তু ছিল না। ওরা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওরা কিন্তু সংগঠিত হচ্ছে, এই সার্জিস ওরা তো যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওরা দল করবে কি করবে না সেখানেও আমাদের কোনো বাধা নিষেধ নাই। কিন্তু আমি মনে করব আগামী দিনের যে কোনো বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই ছাত্র সমাজ তারাও ভূমিকা রাখবে। আমাদের বিরোধী দল যেটা প্রধানভাবে বলছে, অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনীতিবিদ দলগুলোর সাথে তারা বসবে এবং সব কিছু সলা পরামর্শ করে এবং সবার কিন্তু আলোচনার ভিত্তিতে কিন্তু আগামী বাংলাদেশটা কিন্তু আমাদের গঠন করতে হবে। এই ব্যাপারে আমি মনে করি না যে কারো দ্বিমত থাকবে, এবং থাকলে কাঙ্ক্ষিত আমরা কিন্তু অর্জনটা আমরা করতে পারবো না। তাহলে কিন্তু এই শহীদের রক্তদান, এই বলিদান করলে আমরা কিন্তু তাদের উপরে কিন্তু আমাদের অবিচার করা হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এইবারের আমাদের যে আন্দোলন যেভাবে আমরা সফল হলাম, এটাকে কোনোভাবেই কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখানে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা। এমনিতে আমরা যেটা আপনি আলোচনার শুরুতে উল্লেখ করেছিলেন যে সরকার 6টা কমিশন গঠন করেছে এবং আরও কিছু টাস্ক ফোর্স নানান কিছু গঠন করেছে এবং তারা বেশ কিছু সংস্কার করতে চায়, সংস্কার এবং তার মধ্যে সংবিধানের প্রসঙ্গটাও নিয়ে আসা হয়েছে যে সংবিধানকেও তারা কি করা দরকার সেটা নিয়ে কমিশন কাজ করবে। সেখানে পুনর্লিখন না অ্যামেন্ডমেন্ট না কী হবে। সো আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে আপনাদের তো 31 দফা রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র সংস্কারের বা রূপরেখা আপনারা দিয়েছেন। অনেকেই মনে করে যে রাজনৈতিক দলগুলো আসলে বিরোধী দলে থাকলে অনেক কিছু বলে, ক্ষমতায় গিয়ে এগুলো করে টরে না। এবং আমরা অতীতেও যদি আওয়ামী লীগ বিএনপির নির্বাচনী ইশতেহার দেখি, ক্ষমতায় গিয়ে আসলে ইশতেহারের পাতা উল্টে দেখেননি, রেকর্ড বুক সেটাই বলে। তো এবার আসলে কি হবে, মানে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বারবার যে কমিটমেন্টগুলো আপনারা করেছেন সেটা করবেন কি না, কতটা করবেন, আস্থার একটা সংকট অবশ্যই আছে এখনও পর্যন্ত। এবং সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিয়েছে এবং তারা যদি রাষ্ট্রের কাঠামোগত কিছু পরিবর্তনে হাত দেয়, আপনারা সবাই দুজনই বলছেন যে আপনারা সহযোগিতা করতে চান, মানে আপনাদের অঙ্গীকার যদি তারা কিছু পূরণ করে দেয়, যেটা হয়তো অনেক পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বাইরে থেকে অনেক কথা বলা সহজ, ক্ষমতায় গিয়ে করা সহজ হয় না, সেক্ষেত্রে আপনারা কতটা সহযোগিতা করবেন বা কীভাবে দেখছেন? আমাদের 31 দফা, এই দফার সাথে কিন্তু মান্না ভাই, জুনায়েদ সাকি, নূর, সাইফুল হক, অপরাপর সমস্ত সংগঠন যারা বিরোধী দলে ছিলেন, ভোটের অধিকারের জন্য যারা সংগ্রাম করেছেন, সবাইকে নিয়েই কিন্তু এই 31 দফা জাতির সামনে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এটা তো আমি যদি এর থেকে সরে আসতে চাই, বিএনপি আমার জনপ্রিয়তা, বা আমি কোনোভাবে যদি অতীতের মতো যদি আমি এর থেকে যদি সরে আসতে চাই, আমি মনে করি এবার সেই সুযোগটা নেই। কারণ জাতির কাছে আবারও বলেছি, জাতি অনেক সচেতন হয়ে গিয়েছে। সতর্ক অবস্থান যদি আমি সতর্কভাবে যদি আমি স্টেপগুলো না নিই এবং এই 31 দফা থেকে সরে আসা আমাদের, কিন্তু এই কাজগুলো তো সংস্কারের সঙ্গে সম্পর্কিত এক ধরনের রিফর্ম বা রিকনস্ট্রাকশন, এবং সেটা যদি এই অন্তর্বর্তীকালীন করবার উদ্যোগ নেয় যে ঠিক আছে আমরা এগুলো করে দিচ্ছি, আপনারা তো এগুলো পরে ফলো করবেন, মেনটেনেন্স করবেন, যেভাবেই বলি না আমরা কেন, সেটা আপনারা করবেন, আপনারা কীভাবে নেবেন? একটি সুন্দর ঘর যখন আপনার তৈরি করবেন, এই পরিচর্যার জন্য তো উপযুক্ত ওরকম নার্সিং করার জন্য উপযুক্ত মানুষও কিন্তু দরকার হয়, তাহলে কিন্তু এটার পরিচর্যাটা থাকে এবং পরবর্তী যে প্রস্ফুটিত যে রূপটা এটা কিন্তু সোলং অনেকদিন থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমি বারবার কিন্তু আমি এক জায়গায় আশাবাদী যে অতীতের কোনো বস্তা পচা অঙ্গীকার এদেশের মানুষ আর বিশ্বাস করবে না। আমার প্রশ্নটা একদম পরিষ্কার যে আপনাদের অঙ্গীকারগুলো, আপনারা যেমন ধরেন আপনারা বলছেন যে পার্লামেন্টে এরকম হবে, সরকারের কাঠামো এরকম হবে, এই বিষয়গুলো বা সংবিধানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আপনারা করবেন, এটা যদি এখন এই সরকার করতে যায় আপনারা কিভাবে দেখবেন? সেখানে তো আমরা প্রথমে বলেছি প্রতিটা জিনিস গড়তে হলে তো সময় দিতে হয়। সেই সময় দেওয়াটা যদি আসলে যতটুকু সময় দরকার, আমরা তো এদেশেই আমরা বসবাস করছি, তাদের প্রতিদিনের কার্য যেমন এখন অনেকেই বলে
যে তারা কথা বলে, যেমন আসিফ নজরুল, ও কথা বলে না কেন? আর ওরা তো কাজ করতেছে, ও তো কাজের মধ্যে দিয়ে ওরা প্রমাণ করবে। রিজওয়ানা ওরা বলছে তো আমরা তো কাজের মধ্যে আছে, আগে আমি কথা বলেছি, এখন আমি কাজ করতে চাই। তো কাজ যে করবে, 1 মাস আজকে 10 দিন হলো, তো কোন কাজটা ওরা যতগুলো স্টেপ নিয়েছে, আমি তো মনে করি পজিটিভলি ওরা এগুচ্ছে। তো 17 বছরের বস্তা পচা একটা আবর্জনা গার্বেজ করে রেখেছে এই সমাজটাকে, এই রাষ্ট্রের বিভিন্ন নির্বাহী বিভাগগুলোকে। এ থেকে প্রতিটা জায়গাকে আপনি যদি রেকটিফাই করে, সংশোধিত করে যদি আপনি একটা জায়গায় আনতে হন, আমরা মনে করি আমাদের দল এই যৌক্তিক বলতে আমি এতটুকুই বুঝাবো, নিশ্চয়ই তালবাহানার এখানে কোনো। বাট আপনি খুব ডিপ্লোম্যাটিক আমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, অত্যন্ত। আমি যেটা সত্য আমি এটাই বলবো। নাজমুল হক প্রধান, আপনার কাছে আমার ওই একই প্রশ্ন যে এই নানান সাংবিধানিক কাঠামোর বা শাসন ব্যবস্থার পরিবর্তন ক্ষেত্রে জাসদ দীর্ঘদিন যাবত বলছে বিএনপি একেবারে সুনির্দিষ্ট কি করবে বলেছেন, এবং বিএনপি চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসনের কথাও বলেছেন যে আমরা যা বলেছি সেখানেই স্টিক করব, ঠিক নয়, দরকার হলে আরও পরিবর্তন বা অন্যদের আকাঙ্ক্ষার সঙ্গে। সো এই জায়গাটায় আপনি কি মনে করেন কতটা আস্থাবান? এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে বিএনপির দিক থেকে অঙ্গীকার করা হয়েছে যে এবারের নির্বাচনের পরে যারা আন্দোলন সংগ্রামে ছিল স্বৈরাচার বিরোধী, তাদের সবাইকে নিয়ে তারা একটা জাতীয় সরকার করবেন, আর সেখানে আপনি কতখানি আশাবাদী? এবং তৃতীয় প্রশ্ন যেটা আমি মিস্টার রতনকে বারবার করছিলাম, যে তারা যেটা করতে চায় কিংবা আপনারাও যেটা করতে চান, অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই কাজগুলো করে দিতে চায় এবং পরে ঠিক আছে আপনারা নির্বাচিত হয়ে সেটা ফলো করবেন, যা করবার আপনাদের ক্ষমতার মধ্যে থাকে, এখতিয়ারের মধ্যে সেটা করবেন, কিন্তু ইনিশিয়ালি আপনারা যে অঙ্গীকারগুলো করেছেন আমরা সেই কাজগুলো করে দিয়ে যাই, অন্তত সূচনাটা করতে চাই, আপনারা কিভাবে দেখবেন? আমি কাজটাকে দুইভাবে ভাগ করতে চাই। একটা হচ্ছে আপনার এই যে বিগত 15 বছর যে ক্রাইম, আর্থিক ক্ষেত্রে ক্রাইম, মানবতা বিরোধী অপরাধ, তাই না, এই সামগ্রিক অপরাধের এইটা কিন্তু এটা ছাঁচে ফেলে এটা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে হবে। এটা একটা কাজ এই গভর্নমেন্টের করতে হবে। এটা এই গভর্নমেন্ট কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট করতে পারবে না, আমি মোর দেন শিওর। যদি এখনই ভোট হয়ে যায় এটা এই কাজটা করতে পারবে না, এক্ষেত্রে নেপোটিজম তৈরি হবে, মানে অনেক কিছু হবে আর কি। তো এই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে সংস্কারের কাজ। তো সংস্কারের কাজ যেটা খুব মৌলিক, যেটা কাজ মৌলিক সংস্কারের কাজ, সেই কাজটা এই গভর্নমেন্ট হয়তো নাও করতে পারতে পারে, হ্যাঁ, কারণ এটা করতে গিয়ে সংবিধানের বেসিক পরিবর্তন করতে সম্ভব না। কিন্তু অমৌলিক যে কাজগুলি সংবিধানে, যেমন পুলিশের ফাংশনটা কী হবে, আমি অমৌলিক কাজ বলি, ইলেকশনে পুলিশের বেসিক পরিবর্তন কোনটা বলছেন? বেসিক একটা তো হতে ধরেন আওয়ামী লীগ তো সংবিধানের 1/3 পরিবর্তন করা যাবে না এরকম একটা বিধানই করে দিয়েছে, এটা অপরিবর্তনীয়। ওই বিধানটা সাসপেন্ডেড করে দিতে হবে। ওই বিধানটা নতুন বিধান আপনাকে দিতে হবে এই জায়গায়। এটা অর্ডিন্যান্সের মধ্যে নতুন বিধান দিতে হবে আপনি যেটা করতে চান, তাই না? ফলে ওইটা ইনভ্যালিড হয়ে যাবে এমনিতেই। পরে যখন আইন পাস করুন তখন ওগুলো বাদ হয়ে যাবে। এখন আপনি যদি যেমনটা কথা আসছেন সংবিধান পরিবর্তন এই গভর্নমেন্ট করতে পারবে না, কথা আসতেছে। আমি ওই জন্য বলছি যে সরকার যদি মনে করে যে ঠিক আছে আমি একটা নতুন সংবিধান রচনা করলাম, ধরেন আমি বলছি যে 71কে বেস করে 71-এর আকাঙ্ক্ষা 24-এর স্পিরিটকে ধারণ করে একটা নতুন সংবিধান আমি ড্রাফট করলাম, ড্রাফট করে রাজনৈতিক দলগুলোকে একটা কনসেনসাসে আনলাম, এনে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন করে উইদিন এ শর্ট টাইম, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা অনেকে বলে দীর্ঘ সময় লাগে, অনেকে বলে শর্ট টার্মও করা সম্ভব, এবং সেরকম একটা ইলেকশন করে শর্ট টার্মের মধ্যে টাইমের মধ্যে, এবং তারপরে আবার পার্লামেন্টের ইলেকশন হয়ে গেল। ওইটাই মির্জা ফখরুল সাহেব বলতে চাইছেন যে সব যদি আপনারা কোনো রাজনৈতিক দল করবে কি? আমার ধারণা এত কাজ গভর্নমেন্ট করতে পারবে না যদি ক্যানভাসটা বড় করে ফেলে। রাজনৈতিক দল কি করবে? রাজনৈতিক দেশ তো থাকবে, আমার ধারণা তাহলে ওই কারণে পৃথিবী যতদিন থাকবে দেশও ততদিন থাকবে, কাজ তো আর শেষ হয়ে যাবে। আপনি যেটা বললেন ওইটা আমার ধারণা ওই কারণে বোধহয় মির্জা ফখরুল সাহেব বলছেন যে সব কাজ যদি আপনারা করে দেন তাহলে রাজনৈতিক দল করবে কি? মানে আমি বলছি সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার তো এখনই শেষ হয়ে যায় না, তাই না? তাহলে সংস্কার এটা সবসময় সব দেশেই চলতেই থাকবে। এটা নতুন শুধু ধর্মের সংস্কার হয় না, বাকি খ্রিস্টান ধর্মের সংস্কার হয়ে গেছে, তো আমাদের ধর্মের সংস্কার হয় না, বাকি সব হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মৌলিক বলতে আমি ওইটাই বলতে চাচ্ছি, হ্যাঁ, এই মৌলিক কাজটা করার ক্ষেত্রে গভর্নমেন্টের অনেকগুলি গভর্নমেন্ট করতে পারবে না, যত কথাই বলুক। এটা করতে হলে এটা প্র্যাকটিক্যালি, কারণ আমরা যে পুরাতন ধারণায় যে আছি আমাদেরকে নতুন ধারণাটা অ্যাডপ্ট করতে হবে। তো ইয়েস, একটা যে কথাটা দেশ স্বাধীনের পরে গভর্নমেন্টের উপর যেটা বর্তাই গেছিলো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে নাই, পুরাতন সংসদ নির্বাচন করছে না, সেটা আমি চেঞ্জ করতে চাই। সেটাকে কনসেনসাস তৈরি করে তো মুভ করতে পারে, কিন্তু আমি কাজটা করে দিয়ে যাবো, হাউ ইউ হ্যাভ গট দি রাইটস টু ডু ইট। সমস্যা আছে বলে আপনি করে ফেলবেন সবটাই, তাই না? এটা তো আপনার রাইটই নেই তো করার, আমি তো মনে করি। তাহলে তো দেশ চালানোর রাইট না, আপনি যদি সেভাবে দেশ চালানোর রাইট তো আপনাকে দিচ্ছি। আপনি ইন্টারিম পিরিয়ড গভর্নমেন্ট হয়েছেন একটা আন্দোলনের মধ্য দিয়ে,
আপনি হয়েছে কি বাংলাদেশে এই অব্যবস্থাগুলি হয়েছে, অন্যায়গুলি হয়েছে, এই অন্যায়গুলিকে আপনি ঝেড়ে ফেলে দিয়ে আপনি ভালো রাস্তা তৈরি করে দেবেন, দ্যাট ইজ ফর ইউ। এখন আপনি এটা করার ক্ষেত্রে যদি মনে করেন যে না এটাই হচ্ছে মানে রাজনীতির সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটাই, দি ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার। ক্ষমতার নেশাটা মদের নেশার থেকেও মারাত্মক, কথা বুঝছেন না? বলে এটা একটা ক্ষমতা থাকার একটা আগ্রহ হইতে পারে যে আমি সব কাজ করে দেবো, নাহলে তোরা করবে না, তো তার থাকিয়ে দেয়। দ্যাট ইজ রং কনসেপ্ট। আমি যেটা বলতে চাচ্ছি, অমৌলিক বিষয় বলতে চাচ্ছি যে এখানে নির্বাচন কমিশন, এখানটা পুলিশ বাহিনী সবসময় গভর্নমেন্ট পক্ষে, যে কারণে পুলিশের বিদ্রোহ হচ্ছে, এখন ভালো করে ফাংশন করতে পারছে না। তাহলে এই সামগ্রিক বিষয়গুলিকে আমি যদি মানে খোল লালচেরও বদলায় যদি ধারায় ফেলে দিতে পারি, তাহলে আমার ধারণা সেটা হবে একটা ভালো কাজ। আর মুক্তিযুদ্ধের ধারাটাকে বর্তমান আন্দোলন দুইটা হয়েছে না, এই ধারাটাকে, এটা মুক্তিযুদ্ধের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই আমাদের। অনেকে অনেক রকম ব্যাখ্যা করছে, যেমন ধরেন যে আওয়ামী লীগেরা বলে এই দেশটা তো পাকিস্তান হয়ে যাচ্ছে, প্রচারণা আছে না। আবার আওয়ামী লীগ থাকলে অনেকে মনে করি এটা হিন্দুস্তান হয়ে যাচ্ছে, এটা হিন্দুস্তান হবে না, পাকিস্তান হবে না, এটা বাংলাদেশেই থাকতে হবে এটা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো সামনের রাজনৈতিক শক্তিগুলি কীভাবে সামনে এগোতে পারে, শুধুমাত্র আমি নিজে সংস্কার করতে হবে না, ওদের তো অ্যাডাপ্টেশন সুযোগ দিতে হবে। তো কেন্দ্র থেকে প্রান্ত মতো আপনার কনসেপ্টকে আমি ধারণা নাই করতে পারি, আপনি অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব, আপনার মধ্যে সমস্ত কিছু আছে, আমার মধ্যে নাই, কিন্তু আমি তো মাঠের ক্রিয়াশীল ব্যক্তিত্ব, আমাকে সে অ্যাডপ্ট করতে হতো। সেই সুযোগ না দিয়ে আপনি করবেন, তাহলে আপনার সম্পর্কে গ্যাপ হয়ে যাবে, তো করতে পারবেন না আপনি। তার মানে এর মধ্য দিয়ে আপনার আবার ষড়যন্ত্রের জালটা বিস্তার হবে। আমি সেই জায়গায় বলতে চাই, আপনি খেয়াল করুন, আমি বলি খুব ছোট্ট কথায়, বাংলাদেশের এই যে বণিক গোষ্ঠী, এই যে ছিনতাইয়ের সঙ্গে সরকারের সঙ্গে যে যুক্ত, এরা কি হঠাৎ করে তৈরি হয়েছে? এই সালমান রহমান নাম যদি বলি, এই এস আলম, সমস্ত সরকার আমলে এই সুযোগগুলি ভোগ করছে, ভোগ করে এখন দানব হয়ে গেছে ওরা, এই তো বিষয়টা। তাহলে এই দানবদেরকে আপনি সরাবেন, দানবের সঙ্গে রাজনীতি যুক্ত হয়েছে এই জায়গায়, সেই রাজনীতিটাকে আপনি ক্লিন করবেন, তাহলে আপনাকে ইউল হ্যাভ টু টেক টাইম। তাহলে সেই ধারায় ফেলার জন্য আপনার কাজটা করতে হবে। আপনি যদি মনে করেন যে না ওগুলোকে বাদ দিয়ে আমি করে ফেলবো, তাহলে হবে না। এটা আমার নিজের উপলব্ধি। হ্যাঁ, আমি গভর্নমেন্টকে সময় তারা রাজি আছে, ইট ক্যান টেক, হি ক্যান টেক্স ফর 4 years, না সময়, কিন্তু বাট আমি ওই সব চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, এটা হবে। আপনি মানে আপনারা 4 বছর সময় দিতে, আমি তো হ্যাঁ 4 বছর গভর্নমেন্ট থাকতেই তো, যদি গভর্নমেন্ট মনে করে যেমন 4 সময় লাগবে, তাহলে 4 বছর দিতে পারি, সেটা তো আবার অন্য কথা। তার 15 বছর ছিল, 15 বছর থাকার কথা ছিল না, এটা আমি বৈধভাবে পাবলিক ল্যাঙ্গুয়েজ, আমি বৈধভাবে তার থাকবার অধিকার ছিল না। পাবলিক ল্যাঙ্গুয়েজ আমাকে পাবলিক বলতেছে, যারা পাবলিক আমাকে বলতেছে যে কেন আমি 4 বছর থাকতে সহ্য হয় না, কেন আপনাকে ভোট করতে হবে এখন, আমাকে বলছে যে আমি কথাটা বললাম, ইট ইজ নট মাই ভিউজ অফ দি পাবলিক। আমি সকালে হাঁটতে বেরোই, আমাকে এক লোক বলতেছে যে আপত্তির ক্ষেত্রে বিপদ নেই কেন, নরসিংদী আমার বাড়ি, আমি মিরপুর আমার বাড়ি, বয়স্ক লোক, কয় আমার ঘেটে দখল করে ফেলাইছে, মনে করছে আমি আওয়ামী লীগ করি, কোন ঢাকায় থাকি, কোন দেখি এই নরসিংদীতে, তো বিপদ ডেকে আনলেন তো ফলে পাবলিকের আমি বলছি ধারণাটা এরকম, হ্যাঁ, যে আপনারা কষ্ট করে গভর্নমেন্ট সংস্কার করে, হ্যাঁ, এখানটায় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে পাবলিকের সবাই চেনে না, তাই না, জানেন না পজিশন কে কী করবে, সেটা নিয়ে কথা আছে, কিন্তু বাট অ্যাজ এ হোল আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস সম্পর্কে তো পাবলিকের পরিষ্কার যে হি ইজ দ্যাট অ্যাবিলিটি টু ডু গুড ফর দি নেশন, টু ডু বেস্ট ফর দি নেশন। ওকে, আমি যে প্রশ্নটা করেছিলাম যে বিএনপির একটা অঙ্গীকার আছে যে নির্বাচনের পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার, ভালো এই না বিএনপির তো এটা ভালো প্রস্তাব যে নির্বাচনে যারাই আসুক, যারাই জিততে না, তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার করবো, এটা আমি নট ব্যাড, এটা ভালো প্রস্তাব যে সবাইকে নিয়ে আমরা নেক্সট দেশ করার কাজটা করতে চাই, ওই ডিফারেন্স না রেখে, যেমন যেটা 90-র পরে করা যেত, 90-এর পরে যেটা করলে আজকে আমাদের এই সমস্যায় পড়তে হতো না, হয়তো তখনই দেশটার চেহারাটা আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম। দুজনেই ক্ষমতা নতুন ছিলেন, আমাদের ম্যাডাম খালেদা জিয়াও নতুন ছিলেন, শেখ হাসিনাও ক্ষমতার কাছাকাছি নতুন ছিলেন, ফলে সেই সময়টা ছিল বেস্ট স্কোপ, কিন্তু হয়নি বা চিন্তা করি। এখন যে চিন্তাটা করছি এটা ভালো এবং এটা হলে খারাপ হবে না, যে নির্বাচনে যে দলই জিতুক না কেন, তাহলে আমরা এরকম একটা গভর্নমেন্ট করবো যে গভর্নমেন্টের সবার অংশগ্রহণ থাকবে। কিন্তু বিরোধী দল তো লাগবে, বিরোধী দল শক্ত বা ভালো বিরোধী দল না থাকলে কি হয় সেটা তো আমরা দেখেছি। শুনেন, বিরোধী দল এমনিতেই থাকবে, যেমন গত যে গভর্নমেন্টটা গেল, এই গভর্নমেন্টের পলিসিটাই তৈরি করছে কোনো বিরোধী দল থাকবে না, ফলে এটা একরকম, এটাকে আপনি কি বলবেন, এটার মানে এটাকে সেখানে নিজেও করতে পারতাম আমি জাতীয় সরকার, আমি সব সরকারের মতো আর কি, হ্যাঁ, কিন্তু সবাই জাতীয় সরকার করার মধ্য দিয়ে বিরোধী দল থাকে। কিন্তু আজকে ধরেন ওনার রতন সাহেবের আর আমার বক্তব্য তো আমরা একই, তাই না, আপনারা একই, কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে না, ফলে ওই সরকারের মধ্যে ওরকম ডিফারেন্স হবে, নন বেসিক পয়েন্টের কন্ট্রিবিউশনটা হবে, লুটপাট করার ক্ষেত্রে দাঁড়ায় যাবে, তাই না, দলের মধ্যে থেকে রিভোল্ট হয়ে যাবে,
এটা করতেছে, কিন্তু এটার ক্ষেত্রে সে তো আওয়ামী লীগও বলতো, পার্লামেন্টে দাঁড়িয়ে অনেকে সমালোচনা করেছেন না, কিছু করে না। এখানে মির্জা দুর্নীতির সমালোচনা করেছেন, এইসব উদাহরণ তো আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে। মির্জা কাদের সমালোচনা করছে, যেরকম তার ভাইয়ের বিরুদ্ধে হচ্ছে না, এরকম কেউ করে না। ওইটাই একটা রেফারেন্স ছিল আর কি। আর ওখানে তো সবাই আহা বেশ করছে, পার্লামেন্টে সবাই তো হাত তালে আহা বেশ করছে, মিনিমাম কোনো আলোচনা সহ্যও করে নাই, করতেও দেয়নি। এটা বাস্তবতার দিক। ফলে সেই পার্লামেন্টের সামনে সেরকম হবে না। জাতীয় সরকার করলে যে সবাই চুপচাপ থাকবে আঙুল তা না। আর বাংলাদেশে এখানটায় আরেকটা বিষয় বলি, এই সরকারের আরেকটা দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের, সেটা হচ্ছে যে রাজনীতি মানে হচ্ছে আমরা যেটা বুঝি বাংলাদেশে যেটা আসছে, আমার টাকা বানানোর মেশিন, এটা অর্থবৃত্ত, তাই না, ক্ষমতা প্রতিপত্তি, এটা বানানোর মেশিন রাজনীতি, অতএব ক্ষমতাটা লাগবে আমার। এই জায়গার থেকে রাজনীতিটাকে মুক্ত করে ফেলতে হবে। রাজনীতিটা ক্ষমতাটা টাকা বানানোর মেশিন না, রাজনীতিটা জনসেবার জন্য, দেশটাকে গড়ার জন্য মেশিন। এটা রাজনীতি আমার পার্সোনাল প্রতিপত্তির জন্য না। আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে সেই জায়গার থেকে রাজনীতিটাকে মুক্ত করে ফেলতে হবে। এই মুক্ত করার প্রাথমিক দায়িত্বটা হচ্ছে ইনারা যেটা ফর্মায় ফেলে দিতে পারে তাহলে ওটা মুক্ত হবে, না ফেলতে পারলে তো আবার ওই হবে যেগুলো সেই কথা যেটা বললেন রত্ন সাহেব, যে আমি তো একদিন আমি লুটছি, এখন আমি লুটি, আমি হই এখন, তাই না, আমার টাকা থাকবে না কেন, আমার বিদেশে বাড়ি থাকবে না কেন, তো এই জায়গায় আসবে। ফলে রাজনীতিটাকে অর্থবিত্ত প্রতিপত্তি ক্ষমতা বানানোর জায়গা থেকে মুক্ত করে ফেলতে হবে। রাজনীতি ইজ অনলি ফর দি দেশ সেবা। হ্যাঁ, আপনি জানেন, হ্যাঁ, দেশ সেবার মধ্য দিয়ে সবার কল্যাণের মধ্যে দিয়ে আপনি আপনার কল্যাণ করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিস্টার কামরুজ্জামান রতন, আপনি শুনছিলেন এবং আমি আপনার কথাও শুনতে চাই এই কথার প্রেক্ষিতে, এবং আমি আসলে আপনার কাছ থেকে একটু বুঝতেও চাই যে ওই যে বিরোধী দলের প্রসঙ্গটা তুললাম এবং আলোচনার মধ্যে আওয়ামী লীগের প্রসঙ্গটা আছে, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী। বিএনপিকে যেমন আওয়ামী লীগ কোনো স্পেস দিতে চায়নি এবং নিশ্চিহ্ন করতে চেয়েছে, আওয়ামী লীগের অভিযোগ ছিল একসময় বিএনপি তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আবার এখন আরেকটা টার্ন বিএনপির সামনে, যে বিএনপি আসলে কী করবে, আওয়ামী লীগকে সে কীভাবে দেখতে চায়। আপনার কাছে এই প্রশ্নটা থাকলো। এইবারে আওয়ামী লীগের যে পতন, এই পতনটার সাথে আমি ৭৫ সালের যে 15ই আগস্টের পতনের চেয়ে এটা নির্মম। বিশেষ করে 17 বছর মানুষের ক্ষমতা থাকার জন্য যে ভোটের যে একটা মৌলিক অধিকার, এটা থেকে তো হাসিনা সরে গিয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো সংগঠন মানুষের ভোটের অধিকারের বাইরে গিয়ে একমাত্র প্রশাসন বা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো অঙ্গুলি হেলনে তাদের স্বার্থ, দেশের স্বার্থ সমস্ত বিকে দিয়ে তারা তো এই দেশটাকেই জনগণের কাছ থেকে দূরে ওরা নিয়ে গিয়েছিল। সুতরাং এইবারের আওয়ামী লীগের পতনটা আমি অন্য যে কোনো বার আছি, এইটার আর কোনো সেকেন্ড কোনো এক্সাম্পল, মানে এটা এক্সাম্পল হতেই পারে না। আওয়ামী লীগের তো আমরা 96 সালে ওকে ক্ষমতা আসতে দেখছি, আবার 2001-এ পতন দেখেছি। কোনো দিন এই 32 নম্বর উপর আঘাত হানবে এই ধরনের, প্লাস সারা বাংলাদেশে যেটা হয়েছে কাজগুলো অন্যায়, কিন্তু কতটুকু ক্ষোভের বহিঃপ্রকাশ হলে এই ধরনের জায়গায় মানুষকে নিয়ে গিয়েছিল। সুতরাং আপনি দেখেন, এই যে প্রধানমন্ত্রী চলে গেলেন, 3 তারিখে বললেন উনি পালান না, শেখের বেটি ওনার বাবার ঐতিহ্যের কথাই বললেন। আপনি একটা কথা বলেন তো, 3 তারিখে তো ওনার সামনে র্যাব, পুলিশ, সমস্ত বাহিনী, হেলমেট, হুন্ডা সবই তো ছিল, তারপরে বলছে আমি পালাইনি। উনি আসলে পালিয়েছেন, এইটা হলো বাস্তবতা। এবং পালিয়েছেন কে? সমস্ত ওনার আত্মীয় স্বজন, ব্লাডগুলো ছাড়া সবাইকে বাইরে রেখে সমস্ত মানুষগুলোকে অরক্ষিত না, বিপদের মধ্যে। আমি এমনও আওয়ামী লীগের কথা শুনেছি যেটা আমি স্ল্যাংটা আমি ব্যবহার করতে পারবো না, যে ওর প্রতি অভিশাপ খোদ আমার এলাকার, মানে আমি কথা বলে নামে আমি উল্লেখ করব না, যে তার প্রতি অভিশাপ আমাদের সবার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমার এলাকার এক পুলিশ প্রশাসন যে আমাদেরকে দিয়ে এত কাজ করে, সে বলল যাবে না, আমরা তো ওই তাকে রাখার জন্য এত আমরা অল আউট আমরা খেলেছি, আসলে সে আমাদের সবাইকে ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এই আওয়ামী লীগ, এই যে প্রধানমন্ত্রী একটা নির্বাহী একটা মিটিং করুক, তো সে ওইখানে থেকে আমাদের তারেক রহমানকে তো সে নিষিদ্ধ করছিল, তো সেরকম একটা মিটিং ডেকে তাকে বললেন 3 তারিখে আপনারা মনে আছে ওবায়দুল কাদের একটা মিটিং ডেকেছিল, ওই ক্ষমতা থাকা অবস্থা ওবায়দুলকে ভুয়া তার এই নির্বাহী কমিটির মধ্যে কিন্তু হয়েছিল। আমার তো বিশ্বাস, আপনারা দেখেন, আমি একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ দিলাম, সে তো এখনও আওয়ামী লীগের প্রধান নেত্রী, তাকে বলেন তো সারা বাংলাদেশ স্কাইপিতে একটা এরকম একটা সভা ডেকে সে সভাটা পরিচালনা করে শেষ করুক তো। আসলে তার উপর যে এখন আওয়ামী লীগের উপর টোটাল, এবং প্রধানমন্ত্রী এই দেশের তার পরিবারকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে, আমি আমার ব্যক্তিগতভাবে আমার প্রেডিকশন করা ঠিক না, হ্যাঁ, একমাত্র মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আগাম ভবিষ্যৎ নিয়ে কথা বলো না, তবে আমার
যে বিবেক, আমার যে রাজনৈতিক প্রতি আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমি আওয়ামী লীগের অন্তপক্ষে এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার দাঁড়াবে এটা আমি বিশ্বাসই করি না। সেটা কবে হবে, 20 বছর পর হবে, 30 বছর পর হবে, এবং পরবর্তীতে আমরা যারা বা মনে করি যে ক্ষমতায় আসবো তারা যদি মেজর কোনো যদি ভুল না করি, মানে এই মাত্রায় যে আজকে অপকর্মগুলো মানুষকে ভোটের বাইরে নিয়ে ক্ষমতা থাকার যে মানসিকতা তারা তৈরি করে গেলো, ট্রেন্ড আপ করে গেলো, এই পথে যদি না হাঁটে, মানে মেজর কোনো যদি ভুল আমরা বা যারা ক্ষমতায় আসবে তারা ভুল না করে, আওয়ামী লীগকে আমি রাজনৈতিকভাবে আর কোনো মানে আমি আর কোনো তাদেরকে রাজনৈতিক দল হিসাবে অপোনেন্টে আমি সামনে দেখবো না। এরকম ভাবে দেখেন, ওই যে আমেনা বেগম এক সময় আওয়ামী লীগের অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন, বা জোহরা তাজউদ্দিনরা এক সময় না, এই পাহাড় পরিমাণ অপকর্ম, এই লক্ষ হাজার কোটি টাকা এই বাংলাদেশের ইতিহাসে তো এটা কোনোদিন হয় না। বাট ইভেন আপনি মনে করেন না যে নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে, এরকম জায়গায় থাকবে না? না, এই হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আমি ওইটা দেখব অন্য কারণে। বাংলাদেশের ইতিহাসে একটা শুধু গণতন্ত্র ভোটের জন্য শত শত মায়ের কোল খালি, অন্য কারণ নেতৃত্বে, মানে অন্য কেউ যদি সামনে, এটা আওয়ামী লীগ আপনি দেখেন কেন? আমি উনি ওনার ছেলে যে ওইখান থেকে বলে একটা, দেখেন আমার যদি এরকম হয়, আমার ছেলে যদি বলে আমার বাপকে কুকুরের মতো তাড়াই দিচ্ছে, মানে কতটুকু স্ল্যাং এবং কতটুকু সে অসহায় হলে তার মুখ দিয়ে এটা বের হয়, তোমার আম্মাকে কেন, তোমার আব্বা না, মানে নানা তো বঙ্গবন্ধু। তো তোমার কোন পর্যায়ে গেলে বা মানুষকে কোন পর্যায়ে হোস্টাইল করলে, সংক্ষুব্ধ এই জাতিটাকে করলে, তোমাকে কেন কুকুর ছাড়া করলে, এটা আমি বলি না কুকুর, তার সন্তানই তো এটা বললো। সুতরাং আমি আওয়ামী লীগের অন্তপক্ষে আমি প্রেডিকশন করবো না, গায়েবের মালিক আল্লাহ তাআলা, তবে আমি অন্ততপক্ষে তাদের পাপের যে বেতন ওইটা নিতে অনেকদিন তাদেরকে এটা মানে এটা বেতনটা টানতে হবে। না, আপনার ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। একটা বিষয় বলি, বঙ্গবন্ধুর 75 সালে সপরিবারের হত্যা, ওটা ছিল হিরোইক একটা মৃত্যু, তার বীরের মতন উনি মরছেন। ওইটাকে পুঁজি করে শেখ হাসিনা একদিন বঙ্গবন্ধুকে তার বাপ হিসাবে রাজনীতিতে বিচরণ করে উনি ক্ষমতা ব্যবহার করছেন, গেছেন। এখন বঙ্গবন্ধু বেঁচে থাকবে আর শেখ হাসিনার বাপ হিসাবে নয়, বঙ্গবন্ধু জাতির জনক বা স্থপতি হিসেবে বেঁচে থাকবে, এটা একটা পার্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে এইটা নিয়ে আর ওই পরিবারের কারো রাজনীতি করার দিনটা শেষ হয়ে গেছে। ওইটা শেখ হাসিনা এমন কাজ করে দিয়ে গেছেন যে বঙ্গবন্ধুকে বেচা শেখ হাসিনার পরিবার কারো আর রাজনীতি করা লাগবে না। কেউ কেউ তো বলেন যে বঙ্গবন্ধুকেও উনি শেষ করে দিয়ে গেছেন, ওই তো দ্বিতীয়বারের মতো। শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধুর ওইটা মরে গেছে, ওটা শেষ, উনি শেষ করে দিয়েছেন ওইটাকে, ওইটা নাই। জাতির স্থপতি হিসাবে বঙ্গবন্ধু বেঁচে থাকবে, ওইটা আলাদা, ওইটা নিয়ে আর ওদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার পরিবারের অংশ হিসেবে না, হ্যাঁ ইতিহাসের অংশ হিসেবে শেখ হাসিনার পরিবারের আর কারো ওইটাকে নিয়ে রাজনীতি করার সুযোগ নেই, আওয়ামী লীগের সুযোগ নেই, ওইটা শেষ হয়ে গেছে। এখন তাহলে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তাই না, তাহলে এটা আমি তো মনে করি তাহলে তাদের নতুন করে ভাবতে হবে কিভাবে তারা রাজনীতি করবে, কিভাবে কোন মুখ নিয়ে তারা আসবে, আবার নতুন করে ভাবতে হবে। ওই পুরনো ওই শাহিদা চৌধুরী বা জোহরা তাজউদ্দিন বা আমেনা বেগম, তাই না, ওই রাজনীতি ফিনিশ হয়ে গেছে, ওইটা শেষ হয়ে গেছে। তাহলে আওয়ামী লীগকে নতুন যে রাজনীতি, নতুন প্রজন্মের যে রাজনীতি, আপনি খেয়াল করলেন যে ছাত্ররা এবার আসলো এগিয়ে, এই ছাত্ররা কিন্তু বাংলাদেশ ছাত্র বরাবরই কিন্তু রাষ্ট্র ক্ষমতার বাইরে বিরুদ্ধে রাজনীতি করেছে, বরাবরই পাকিস্তান আমল থেকে 47-8 থেকেই। সেই ছাত্ররা কিন্তু 15-16 বছর এই গভর্নমেন্টের আমলেই কিন্তু এদের শিশুকালটা কাটছে। সারা দেশের ছাত্ররাই কিন্তু আওয়ামী লীগকে এইভাবে ছুড়ে দিল একদম, এবং শেখ হাসিনার কথাগুলিকে একদম ছুড়ে দিল একদম। তাহলে সেই যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের কাছে সেরকম রাজনীতি প্লেস করতে হবে, যদি করতে পারে আওয়ামী লীগ, তাহলে রতন বলেছেন যথার্থ যে আমরা যদি বড় ভুল না করি এবং একই ধারা না হলে এটার কোনো চান্স নাই, আর চান্স নাই। আর কিছু যোগ করতে চান? আমি আলোচনার একেবারে শেষ প্রান্তে ক্লোজিং রিমার্কস হিসেবে তিনটা আমি যোগ করতে এটাই। 1971 সালে আমার বয়স তখন কিশোর ছিল, প্রায় 15-16 বছর ছিল। মুক্তিযুদ্ধের একটা ভালো বাংলাদেশ দেখতে চাইছিলাম, পারিনি। পাকিস্তান আমলে বাংলাদেশ দেখতে গিয়ে আমাদের আমরা পারি না এগোতে, সেই জায়গায় বঙ্গবন্ধু গেছে, বিভিন্ন রাজনৈতিক পটক প্রোগ্রাম 90-তে এটা করছিলাম সবাই মিলে, আপনারা মিলে, তাই না। তারপর আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই। অনেক কষ্টে আমাদের এই প্রজন্ম, প্রায় নতুন প্রজন্ম আমাদের, আমরা নৈতিকতাভাবে সমর্থন ছিলাম সাথে বা পিছনে বা সারিতে, তারা এটা করছে, হাজার খানেক প্রায় প্রাণ গেছে। আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে এই প্রাণের বিসর্জন আর বৃথা যেন যায় না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যেন আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশটা, পৃথিবীর বাঙালিদের একটাই দেশ বাংলাদেশ, তাই না, আর কোনো দেশ নেই, আছে বাঙালি পৃথিবীতে, এই বাংলাদেশটা মাথা উঁচু করে গোটা পৃথিবীর পিঠে দাঁড়াক। আজকে ক্রিকেট খেলতে গেছে ইন্ডিয়ায়, আমার এত ভালো লাগছে আমাদের ছেলেরা, তাই না, যে এইরকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞ ব্যাটসম্যানরা কীরকম তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তাই না, তারা আউট হয়ে গেছে। যাই হোক, সেটা হয়তো তারাই জিতবে বা আমরা জিতবো না, কিন্তু বাট একটা ফাইটিং
যে খেলা আর কি, হ্যাঁ সেটা খেলতে গেছে। আমার এটাই বাংলাদেশের মাথাটা উঁচু হয়ে যাক এরকম খেলে, তাই না? ওটা বিশ্বের কথা আমি সেটাই আশা করি আর কি। মিস্টার রতন, আমার শেষ একটি বক্তব্য, আমাদের গণতন্ত্র অর্জনের জন্য যে বিদেয়ী আত্মাগুলো আমার মনে হয় ঘুরে ঘুরে ফিরছে আর বলছে আমাদের দেশে কবে সেই সরকার হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সত্যিকার অর্থে আমরা দেশ বিনির্মাণে ওই শহীদের আত্মার মর্যাদা দিয়ে আমরা সবাই মিলেই আমরা একটা সুন্দর দেশ করতে চাই, এবং সেই পথের সূচনাটা ডক্টর ইউনূস সরকার এই সরকার করে দিয়ে যাক। সেখানে প্রধান ভাই আমরা সবাই মিলেই কিন্তু বাকি পথটাকে আমরা মানে এক্সটেন্ড করে কিন্তু আমরা এগিয়ে নিতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার মোহাম্মদ কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেক রকমের সীমাবদ্ধতা, দুর্বলতা, প্রশ্ন যে সরকারের পলিটিক্যাল কমিটমেন্টের ঘাটতি আছে বা পলিটিক্যাল মাইন্ডের অনুপস্থিতিতে সরকারের মধ্যে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের, তারপরেও আমার অতিথিরা টেবিলের দুপ্রান্ত থেকে এই সরকারকে সময় দিতে চান, সহযোগিতা করতে চান এবং যে জঞ্জালগুলো গত 15-17 বছরে তৈরি হয়েছিল সেগুলো পরিষ্কার করুক সরকার, সেটা ওনারা চান। এবং একই সঙ্গে ওনাদের উপলব্ধির মধ্যে আছে যে ধারায় অতীতে রাজনীতি চলেছে, যে অন্যায়গুলো বিগত সরকার করেছে সেগুলো আর কোনো সরকারের পক্ষে করা আগামী দিনে সম্ভব হবে না, এবং সেটা করলে মানুষ যে তাদেরকে কত নির্মমভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে, মানুষের যে ঘৃণা, বিশেষ করে তারুণ্যের যে ঘৃণা তাদের প্রতি তৈরি হচ্ছে বিগত সরকার বা সরকার প্রধানের উপরে, সেটা তাদের মাথায় আছে। কাজেই বড় কোনো ভুল না করলে তারা টিকে থাকবেন এবং পতিত যে সরকার, সেই সরকারের আর কোনো ভবিষ্যৎ বা সেই দলের কোনো ভবিষ্যৎ তারা আগামী দিনগুলো তার দেখেন না। কীভাবে তারা আসবেন? তবে গণতান্ত্রিক রাজনীতিতে সবার জন্যই সুযোগ রাখতে হবে, অবশ্যই যারা গণতান্ত্রিক ধারায় থাকতে চান তাদের জন্যে। কিন্তু আপাতত ওনারা ভবিষ্যৎটা দেখেন না। কিন্তু আসার কথা যে প্রত্যেকের মধ্যে এই উপলব্ধিটা আছে যে আসলে যে দিন গেছে গেছে, সামনের দিনগুলোতে ভালো হয়ে চলতে হবে এবং আমাদের রাজনীতিবিদদের আর রাজনীতিটা যেন ব্যবসা না হয়ে ওঠে, এটা একটা বড় বিষয়। বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে পড়ছেন, আমরা কথায় কথায় বলি শুনি, কিন্তু আমরা এটাও দেখেছি যে রাজনীতিবিদদেরও ব্যবসার প্রতি অনেক আগ্রহ এবং রাজনীতিবিদরাও আসলে ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। এবং এই যে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের যে নেক্সাস তৈরি হয়েছিল, সেটা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে এবং খেয়ে সেই টাকাটা দেশের ভেতরে রাখেনি, দেশের বাইরে পাচার করে দিয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে এবং এই সরকারের সামনে, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সে সুযোগ। ওনারা আশা করেন যে সংস্কারের কাজগুলো তারা করবেন এবং শুরুটা করে দিয়ে যাবেন, বাকিরা ধারাটা অব্যাহত রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।